নয়ডায় চুরি হলো আর সামগ্রী কোথা থেকে উদ্ধার হলো? এগড়া থেকে কয়েক কোটির হিরে সোনার গয়না উদ্ধার হলো উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এগড়া থানার। ঠিক কি ঘটেছে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। পঙ্কজ, নয়ডায় চুরি, এগড়ায় সামগ্রী উদ্ধার, কিভাবে উদ্ধার হলো, কিভাবে এলো পুলিশের জালে? দেখো, একেবারে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এগড়া থানার শটরঙ্গের দুজন মহিলা, একজন মামনি যাদব আর মণি যাদব, দুজন কিন্তু যেখানে উত্তরপ্রদেশের নয়ডাতে একজন আধিকারিকের বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে গত 1 মাস ধরে তারা কিন্তু সেই নয়ডা থেকে যে যার বাড়িতে পরিচারিকার কাজ করতো সেখান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না, শুধু সোনার গয়না নয় হীরের গয়নাও নিয়ে চম্পট দেয় সেই দুই মহিলা। সেক্ষেত্রে নয়ডার যেখানে যার বাড়িতে কাজ করছিলেন তারা কিন্তু উত্তরপ্রদেশ সেখানে থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ দায়ের করার পরে কিন্তু সেই নয়ডার উত্তরপ্রদেশের পুলিশ এবং এগড়ার পুলিশ সেই তদন্তে শুরু করে, যেখানে গতকাল রাতে অভিযান চালায়। যেখানে অভিযান চালাতে যেখানে একটা বিশেষ, যেখানে তারা সোনার গয়না এবং যে হীরের গয়না তারা কিন্তু বিক্রি করে দিয়েছিল সোনা দোকানকে, সেই সোনা দোকান থেকে সেগুলো উদ্ধার করে এবং দুজন মহিলাকে গ্রেপ্তার করে। একেবারে বড় সড়ো সাফল্য বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর এগড়া থানার পুলিশ এবং যে উত্তরপ্রদেশের পুলিশ যৌথ উদ্যোগে সেই দুজন মহিলাকে গ্রেপ্তার করে। এবং এই দুই অভিযুক্ত যারা ইতিমধ্যে জালে। বেশ, লটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল হোমগার্ড। হ্যাঁ, অর্থাৎ হোমগার্ড লটারি চোর, এই প্রশ্ন উঠছে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড এলাকার ঘটনাতে। কেন এই প্রশ্ন উঠছে? সিসি ক্যামেরা বন্দী হয়েছে যে ছবি, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই ছবি। সুপ্রতিম রয়েছে, সুপ্রতিমের কাছ থেকে জানবো। সুপ্রতিম, সিসি ক্যামেরায় বন্দী হয়েছে হোমগার্ডের এই কীর্তি, কিভাবে ধরা পড়লো সে? কেন এই হোমগার্ডকে লটারি চোর বলা হচ্ছে? দেখো, এই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার ঘটনা। এবং এই যে লটারি টিকিট বিক্রেতা, তিনি কিন্তু তার যেটা অভিযোগ যে প্রায় দিনই এই হোমগার্ড তার দোকানে আসতো এবং তারপরে কিন্তু তিনি বিভিন্ন লটারি টিকিটের যে নাম্বার, সেই নাম্বার তিনি খুঁজে পেতেন না। তিনি দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না কি করবেন, এবং তারপরে কিন্তু তিনি মোবাইল বন্দি করেন গোটা ছবি, এবং সেখানেই কিন্তু ধরা পড়লো যে এই হোমগার্ড আসছে এবং সেখান থেকে কিন্তু একটা টিকিট কেনার পর বাকি 3 থেকে 4টি টিকিট কিন্তু পকেটে করে নিচ্ছে। এবং যেটা লটারি টিকিট বিক্রেতা যেটা জানিয়েছে, গত 15 দিনে তার প্রায় 5,000 টাকার মতো টিকিট এরকম চুরি গেছে। এবং আজকে হাতে নাতে ধরা পড়তেই কিন্তু তাকে ঘিরে ধরে এবং স্থানীয় আশেপাশের যে দোকান তারাও ঘিরে ধরে। তবে হোমগার্ড কিন্তু একদম অস্বীকার করেছেন যে তিনি এই ধরনের কোনো লটারি টিকিট করেননি। তবে স্থানীয়রা এসে কিন্তু আপাতত সমস্যা মিটিয়ে দেয়। তবে লটারি টিকিট বিক্রেতা জানিয়েছেন যদি তার 5,000 টাকা ইতিমধ্যেই তিনি যদি ফেরত না দেন, এবং যেহেতু একটা ঘটনার ছবি রয়েছে, যদি 5,000 টাকা ফেরত না দেন তাহলে কিন্তু তিনি এই হোমগার্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। ডেলি 300, 400, 500 টাকা করে টিকিট চুরি হচ্ছে। আমি বললাম কে লিখে, আমি কালকে একটু পেশাব করতে গেলাম, দেখি 2 পিন টিকিট, আমার 350 টাকা টিকিট নেই। আমি কালকে বুঝতে 100% শিওর হলাম যে উনি নিচ্ছেন। মোবাইলটা রেখে ভিডিও ক্যামেরা করেছি, ভিডিও করে দেখে টিকিটটা ভরে নিয়ে উনি পালাচ্ছেন। তখন ধরলাম, ওনাকে ধরে আমি বললাম পয়সা দেন, মানে আমার যা টিকিট চুরি হচ্ছে আমি কোনো কিছু মারধর করিনি। আমার যত আজকে 15 দিন থেকে টিকিট চুরি হচ্ছে, আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা আমার দাবি আছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর পর এবার জামিন কল্যাণময়েরও। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন। আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, প্রায় 3 বছর পর জেল মুক্তি কল্যাণময়ের। একেবারে যে প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তার সময়ে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের দুটো আর্টিকেল 12 অথরিটি, তাদের মধ্যে যে নেক্সাস বা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটি ফসল হিসেবে নিয়োগ দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, এমনটা সিবিআইয়ের তদন্তে দাবি। এবং এসএসসি যদি এসপি সিনহা কমিটি হয়, তার ঠিক উল্টো দিকে মধ্যশিক্ষা পর্ষদের কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও একই রকম ছিল, এমনটাই সিবিআই এতদিন দাবি করে এসছে। এবং সব মিলিয়ে মোট 5টা মামলা ছিল, ইডির একটি মামলা এবং সিবিআইয়ের 4টে রেগুলার কেস। আজকে 3 নম্বর যে রেগুলার কেস, সেই মামলাটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে জামিন মঞ্জুর করলেন। অন্য আর 4টে মামলায় এই নিয়োগ দুর্নীতি মামলায় যে শর্ত, তদন্তে সহযোগিতা করতে হবে, বিচার প্রক্রিয়ার সহযোগিতা করতে হবে, এই শর্তগুলির মধ্য দিয়ে এই মামলা জামিন হওয়ার পর কার্যত জেল মুক্তি এই মুহূর্তে অপেক্ষা। কালকেই হয়তো তিনি জেল মুক্ত তিনি হয়ে যাবেন।
এক্ষেত্রে রিলিজ অর্ডার বা বেল বন্ড যেগুলো ফার্নিশ করতে হবে কালকে, সেটা করার পরে তিনি বেলমুক্ত হবেন। তবে এক্ষেত্রে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন কোভিড পিরিয়ডে তিনি সভাপতি ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের, সেই সময় 2 অস্থায়ী কর্মচারী যারা কানে নাকি শুনেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় সব কিছু জানার পরে বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছিলেন, অর্থাৎ বেআইনি কাজ হচ্ছে এটা জানার পরেও তিনি কোনো পদক্ষেপ করাননি, এমনটা দাবি ছিল সিবিআইয়ের। এবং 8 জনের সাক্ষ্য ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে জামিন পেয়েছে সেই 8 গুরুত্বপূর্ণ সাক্ষ্য হওয়ার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী। এই 8 সাক্ষ্যের বাইরেও এই 2 অস্থায়ী কর্মচারী, তাদেরও বয়ান বা তাদেরও সাক্ষ্য হওয়া না শেষ হওয়া পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার জন্য জামিন না হয়, এই ছিল সিবিআইয়ের যুক্তি। যদিও সব পক্ষের বক্তব্য এবং এই যে 2 অস্থায়ী কর্মচারী তাদের স্টেটমেন্ট আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি খতিয়ে দেখেন এবং তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখার পর স্পষ্টভাবে জানিয়ে দেন এই 2 জন অন্তত যে 8 জন সাক্ষীর কথা বলেছে সিবিআই এতদিন, তার বাইরে এই 2 জন এত গুরুত্বপূর্ণ সাক্ষ্য নয় বা তাদের সাক্ষ্য দান বা সাক্ষী হিসেবে, কাজেই তাদের জন্য অন্তত এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তার পূর্ব কোনো ক্রাইমের অভিজ্ঞতা নেই, 1 অর্থাৎ পূর্ব অপরাধ অতীত নেই তার, 2 তিনি সিনিয়র সিটিজেন, এবং 3 নম্বর আর 5টা মামলা তিনি যেভাবে জামিন পেয়েছেন, প্রায় 3 বছরের বেশি কাস্টাডিতে রয়েছেন, সর্বোচ্চ সাজা 6 বছর বা 7 বছর পর্যন্ত হতে পারে, তার অর্ধেক সাজা ইতিমধ্যেই তিনি জেলে কাটিয়ে ফেলেছেন বিচার ছাড়াই। এই অবস্থায় তাকে জামিন দিচ্ছে কলকাতা হাইকোর্ট। কাজে 3 বছর 2 মাস পর 15ই সেপ্টেম্বর 2022 গ্রেপ্তার হয়েছেন কল্যাণময়, অবশেষে আজ তিনি জামিন পেলেন। কাল হয়তো তার পাকাপাকিভাবে জেল মুক্তি ঘটতে চলেছে। বেশ, ইসলামপুরের দিকে আমরা একটু নজর রাখবো, কারণ প্রধান শিক্ষক সেখানে কার্ড করায়। কেন? তার কারণ দ্বাদশের অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে বাড়তি 500। এই 500 টাকা নেওয়া পড়ুয়াদের থেকে কেন হচ্ছে, যে অভিযোগ উঠে আসছে, প্রতিবাদে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, রাজ্য সড়ক অবরোধ করে পড়ুয়ারা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, কি কারণ, কেন পড়ুয়াদের থেকে এই 500 টাকা নেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলে? প্রধান শিক্ষক তিনি কি বলছেন, কি অভিযোগ উঠে আসছে? দেখো সোনিয়া, ইসলামপুরের যে হাই স্কুল রয়েছে, 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড যেখানে 50 থেকে 100 টাকা যেখানে ফি লাগবে, সেখানে দেখা দ্বিগুণ, মানে দ্বিগুণেরও বেশি 500 টাকা করে নেওয়া হচ্ছিল। সে যখন ছাত্রদের নজরে আসে কেন বেশি নেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা, শিক্ষকদের সঙ্গে কথা বলা, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা পর্যন্ত হয়েছে, তারাও কিন্তু কর্ণপাত করেনি। অবশেষে ছাত্ররা, পড়ুয়ারা বাধ্য হয়েছে রাজ্য সড়ক অবরোধ করতে। যখন অবরোধ শুরু করা হয়, তারপরে ইসলামপুর থানার পুলিশ আছে এবং অনেকক্ষণ যখন অবরোধ চলে, তাদের স্লোগানই ছিল ন্যূনতম ফি নিতে হবে, কারণ অনেকে পরিবার রয়েছে, গরিব পরিবার রয়েছে, 500 টাকা করে ফি দেওয়া সম্ভব নয়, যেটা ন্যূনতম যে ফি থাকবে সেটা নিতে হবে। তারপরে যখন পুলিশ প্রশাসন আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, অবশেষে স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করেন হ্যাঁ যে পুনরায় যে 50 থেকে 100 টাকার যে ফি রয়েছে সেটা না হবে। তাই সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেই কিন্তু সেই অবরোধ তুলে নেয় ছাত্ররা। তবে সেখানেই খামতি নয়, যদি তাদের কথা না মানে, যদি পুনরায় 500 টাকার যদি ফি না হয়, তাহলে কিন্তু আরো বড় থেকে বড় বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন ছাত্ররা। তবে এইটাকে কেন্দ্র করে গোটা স্কুল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। স্কুলে আমাদের ফর্মের 100 টাকা নেওয়া হচ্ছে, সব স্কুলে আমাদের স্কুলে 500 টাকা করে নিতে চাচ্ছে, তাই জন্য সার্কুলার 400 টাকা করে প্যাকেটে যাবে। এখন 1 টাকা দিব না আমরা, সবারই নামে উঠবে। এই স্কুলে নোটিশ দেওয়া হয়েছে কি 500 টাকা করে নিবে এডমিটের, তাহলে হাইরোড আবার জাম করবো। কি বলবেন স্যার, ওরা যেটা অভিযোগ করছে? আমি ওদের সঙ্গে বসবো, এখন বসবো, ওদের ডেকেছি, আমি কথা বলি, পরে ডাকি। চিটফান্ড খুলে কোটি কোটি টাকার প্রতারণা, আর 2 বছর ধরে অফিস খুলে ঠিক এভাবেই জালিয়াতি চলছে বলে অভিযোগ। হুগলির চুচুড়ার খাদিনা মোড়ে এই ঘটনা ঘটেছে। কিভাবে এই জাল চলতো, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কিভাবে এইভাবে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হতো, যে অভিযোগ উঠে আসছে, কিভাবে এই চক্র চলতো যে এত তারা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হতে হলো বহু মানুষকে? দেখো, হেলথ সলিউশনের নাম করে যে শেয়ার মার্কেটিং এর যে চড়া সুদে
প্রায় 2%, 4%, 6%, 12% এরকম সুদে যারা প্রতারিত হয়েছে তাদের বলা হয় যে তারা লক্ষ লক্ষ টাকা তারা এই প্রতারকদের মানে এই সংস্থার নামে তারা দিয়ে দেয় যে তারা চড়া সুদে তারা টাকা পাবে, কিন্তু কয়েক মাস তারা টাকা পায়, কিন্তু কয়েক মাস বাদ থেকেই তারা টাকা পেতে টাকা পায় না। তারপরে তারা বিভিন্ন সময় সংস্থার যা কর্ণধার রয়েছে তাকে ফোন করে, কর্ণধারের কাছে জানার চেষ্টা করে, অফিসে আসে, তারা বলে যে একটু ব্যাংকের সমস্যা রয়েছে, আবার আপনারা টাকা পেতে থাকবেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে তারা যখন না টাকা পায়, প্রায় নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গায় থেকে তারা আসে, এই যে হাজিনা মসজিদ মেইন ব্রাঞ্চে আসে, তাদের আজকে যে এগ্রিমেন্ট ছিল, এগ্রিমেন্টের টাকা তাদের আজকে দেওয়ার কথা ছিল, যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে কর্ণধারের সংস্থা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকা আজকে দিয়ে দেবে, কিন্তু তারা যখন আসে এসে দেখে টাকার নামানো তারা দিয়া। তারপরে তারা একটি ব্যানার তৈরি করে, যারা যারা ওই সংস্থার কর্ণধার ছিল এবং যারা কাজ করে তাদের ছবি দিয়ে একটি ব্যানার করে সেখানে তারা দাঁড়িয়ে থাকে এবং বিক্ষোভ করে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা লিখিতভাবে থানাতে অভিযোগ জানানোর জন্য তারা যাবে বলেছে। এবং এই যে কোটি কোটি টাকা প্রতারণা সিনেমার কায়দায় এই যে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে, এটাই তারা হতবাক হয়ে পড়েছে। এরা হচ্ছে গিয়ে হেলথের পাশাপাশি পিছনে পিছনে হচ্ছে ইনভেস্টমেন্টের কাজবাজ করতো। প্রথম আমাদেরকে সে বলা হতো যে 1 লাখ টাকা লাগালে 4,000 টাকা পাওয়া যাবে, মানে মান্থলি 4% করে পাওয়া যাবে। প্রথম একটা বছর ঠিকঠাকভাবে আমাদেরকে পেমেন্ট দিয়েছে। এর পাশাপাশি বলতো যে ফরেক্সে আমরা নতুন করে ইনভেস্ট শুরু করছি। যখন ফরেক্সে ইনভেস্ট করে তখন বলা যে পার্সেন্টেজটা এখন 4% না, অফারে তোমাদেরকে 12% দেওয়া হবে। 2,25,00,000 মতো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে বারাসাত থেকে। তারা প্রথম 2 মাস করে 12% পেয়েছিল টাকা, ফেব্রুয়ারিতে 6% দিয়েছে, তারপর থেকে পুরোপুরি স্টপ। গত বছর ভাদ্র মাসে আমার বাবা মারা গেল, কাঁচা গলায় নিয়েছে, সাড়ে কাছে জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমাকে টাকা দেয়। অনেক অজুহাত দেখিয়েছে, খুব বলে করে রিকোয়েস্ট করে কোনো রকমের নানান সুদ দিয়ে আমাকে কোনো রকম 5,000 টাকা দিয়েছে। ও বলেছিল 10-12% সুদ দেওয়া হবে, 1 বছর পর আপনার টাকা যদি আপনি উদ্যোগ করে নেন, নিয়ে আবার ঘুরে জমা দিতে পারেন, তাহলে একই সুদ পাবেন। এখন দেখছি তারা মারা সব। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ জমি জালিয়াতিতে এবার আরো একজনকে গ্রেপ্তার করা হলো। জমি জালিয়াতিতে গ্রেপ্তার বেড়ে এবার 9। ঝাড়গ্রামের সাকরাইলে জমি জালিয়াতির অভিযোগ। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এর আগে যে অভিযোগ উঠে এসেছিল 125 পরিবারের জমি হাতানোর অভিযোগ, প্রায় 400 একর জমি হাতানোর অভিযোগ ছিল। আগে তো 8 জন জালে ছিল, এবার 9 নম্বর কে? কাকে গ্রেপ্তার করা হলো? কি কানেকশন তার? দেখো সোনিয়া, প্রথমত বলে রাখবো, এই যে জমি জালিয়াতির যে চক্র, তার এখনো পর্যন্ত মেন মাথা যে মাথায় কাজ করেছে তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মূলত এই জমি চক্রের যে সমস্ত নথি উঠে এসেছিল সেই সমস্ত নথিতে তারা তদন্ত করে ইতিমধ্যে যেমন জমির রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছেন, এবং জমির যে লেখক তার সাথে যে সমস্ত দলিল যারা ভুয়ো তৈরি করতো তাদেরকে গ্রেপ্তার করেছে। এবার আবার সেই একই রকম ভাবে এই জমির বিভিন্ন নথি, বিভিন্ন জমির কাগজ, বিভিন্ন ভুয়ো নাম তৈরি করে সেই জমির কাগজপত্র তৈরি করার ঘটনায় আবার একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম সমীর মাহাতো। এই সমীর মাহাতো মানিকপাড়ার একটি জায়গার বাসিন্দা, এবং তাকে হরিঝরিয়া থেকে গ্রেপ্তার করেছে। খড়গপুর লোকাল থানা যে আয়তায় হরিঝরিয়া রয়েছে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করেছেন। কারণ এই সমীর মাহাতো মূলত এই কাগজপত্রগুলো সমস্ত তৈরি করত, এবং তারপরেই সেই জমির কাগজ নকলভাবে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেটাকে আবার অনলাইনের মাধ্যমে সেই জমিকে হস্তান্তর করার বিভিন্ন প্রক্রিয়া তারা করতো। সেক্ষেত্রে সমীর মাহাতো মূল মাথা নয়, এই সমীর মাহাতোর সাথে আরো বেশ কয়েকজন রয়েছেন যারা এই কাজের সাথে নিযুক্ত। কারণ অধিকাংশ গ্রামের যে মানুষগুলোকে এখনো মধ্যে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে যে বিভিন্ন যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা শুধুমাত্র টাকা নিয়ে সই স্বাক্ষর করেছে। এখনো পর্যন্ত এই জমির যে মূল মাথাগুলো রয়েছে, বিভিন্ন যে কোম্পানিকে বিক্রি করা হয়েছে বা গোটা গ্রামটাকে কিভাবে বিক্রি করলো সেটা নিয়ে একটা প্রশ্ন। এবং যে সমস্ত গ্রামের মানুষ রয়েছে তাদের বক্তব্য যে জমি তারা আদৌ ফেরত পাবে কিনা, কারণ এখনো পর্যন্ত জমি জট কাটেনি এবং গ্রেপ্তার হচ্ছে, তাদের জমি ফেরতের একেবারে ঠিক, এবং অবশ্যই আমাদের নজর থাকবে রাজু।
শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ দিলীপ বর্মন গতকাল দেখিয়েছিলাম শিলিগুড়ি পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, বেআইনি বহুতল ভাঙতে বাধা দিয়েছিলেন কাউন্সিলর। আর এই জায়গায় দাঁড়িয়ে এবার মেয়র পরিষদের বিরুদ্ধে পদক্ষেপ। কি পদক্ষেপ করা হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, গতকালও সেই ছবি আমরা দেখিয়েছিলাম এবং এই দিলীপ বর্মন তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে এ ধরনের। কি পদক্ষেপ? দেখো, এক কার্যত দিলীপ বর্মনকে কিন্তু কোণঠাসা করতে মরিয়া তৃণমূল। কেননা দলের দিলীপ বর্মনের যে গতকালের বক্তব্য এবং এর আগেও তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে যেভাবে তোপ দেখেছেন একাধিক ইস্যুতে, স্বাভাবিকভাবেই কিন্তু দলের যে ভাবমূর্তি তা কিন্তু নষ্ট হচ্ছে শহরে। স্বাভাবিকভাবেই তাকে কোণঠাসা করতে মরিয়া এবং শিলিগুড়ি পুরসভায় যে 37 জন তৃণমূল কাউন্সিলর, তার মধ্যে দিলীপ বর্মনকে বাইরে রেখে যে বাকি 36 জন কাউন্সিলর তারা কিন্তু এককাট্টা। এবং দিলীপ বর্মনের বিরুদ্ধে আজ পুরসভায় সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু জানিয়ে দেয়, কাউন্সিলররা সকলেই একসুরে জানিয়ে দেয় যে তারা রাজ্য নেতৃত্বের কাছে যাবেন এবং নালিশ করবেন এই দিলীপ বর্মনের বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি গত জুলাই মাসে যখন বোর্ড সভায় তার ক্ষোভ এবং তারপর কিন্তু রাজ্য নেতৃত্ব দিলীপ বর্মনকে শোকজ করে, কিন্তু তারপর কিন্তু কোনো রকম স্টেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি। এবার যাতে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় সেদিকেই কিন্তু অনড় দলের এই 36 জন কাউন্সিলর। এবং স্বাভাবিকভাবেই দিলীপকে কোণঠাসা করতে একদিকে যেমন মনে, অন্যদিকে দিলীপ বর্মন তিনি কিন্তু এসবকে অতটা গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন যে তিনি যেইভাবে চলছেন তার উন্নয়নের কাজে যদি কেউ বাধা দেয় বা এই বেআইনি নির্মাণ শহর জুড়ে না ভেঙে যদি তার ওয়ার্ডে ভাঙা হয় তাহলে কিন্তু তিনি এটা রুখে দাঁড়াবেন। এবং স্বাভাবিকভাবেই দিলীপ বর্মনকে একদিকে যেমন একঘরে করতে চাইছে তৃণমূলের অন্য কাউন্সিলররা এবং দলগতভাবে হয়তো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কোনো স্টেপ এই মুহূর্তে নেবে না, কেননা গোটাটাই তারা ছেড়ে দিয়েছে রাজ্য নেতৃত্বের কোর্টে এবং রাজ্য নেতৃত্ব এর আগে তাকে শোকজ করেছিল, তার জবাব দিয়েছিলেন দিলীপ বর্মন, কিন্তু কোনো রকম স্টেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি। এবার যাতে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তারা রাজ্য নেতৃত্বের কাছে রাখবেন, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের এই বাকি 36 জন কাউন্সিলর। আজ পরিষদীয় দলের বৈঠক হয়, নজর তো থাকবেই পার্থ অবশ্যই, কিন্তু একবার ছবিটা দেখাই। গতকাল শিলিগুড়ি পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ ছিল। দেখুন সেই ছবি দেখাই একবার। আমি কি ক্রিমিনাল নাকি? আমি কি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনাল? আপনারা ছিলেন ধাক্কা দিয়ে কথা বলে না বলেছি, ধাক্কা দিয়ে কথা বলে না আসলে যা করতেছেন এটা খারাপ করতেছেন। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। করতে আসছেন তাই করতে আসছেন আপনারা, বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা। অর্ডার আসছে। গতকালের এই ছবিটা দেখছেন। আর মেয়র পরিষদের বিরুদ্ধে পদক্ষেপ, দিলীপ বর্মনের বিরুদ্ধে 36 কাউন্সিলর সরব হয়েছে। শীর্ষ স্তরে পদক্ষেপের আর্জি কাউন্সিলরদের। শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ দিলীপ বর্মন, তাকে নিয়ে এর আগেও রয়েছে ভুরি ভুরি অভিযোগ। দলের মধ্যে উনি কোন দলে পাওয়ার আছে সেটা উনি বলতে পারবে, কিন্তু ওনার যা চালচলন যা বক্তব্য তা তৃণমূল দলের উপযোগী নয়। যদি দেখা যেত যে অভিযোগ করছেন তার মধ্যে মেয়র এবং ডেপুটি মেয়র তার মধ্যে 1% দায়ী, তাহলে হয়তো ইউনাইটেড হতাম না। নিজের জীবনকে বাজি রেখে যারা সংগ্রাম করে এই দলটাকে নিয়ে এসছে এবং দীর্ঘ তাদের প্রশাসনিক স্তরে কাজ করার অভিজ্ঞতা, তাদের বিরুদ্ধে একটা প্রমাণ ছাড়া কোনো বক্তব্যকে বলা শিলিগুড়ির মানুষ কেউ মেনে নিতে পারেনি, মানবেও না। দলেও থাকবো, দলের বিরুদ্ধে করে দলটাকে ড্যামেজ করব, কোয়েশ্চেন তো ওখানেই। দলের ভালো খারাপ কি আছে না আছে খালি আমাকে বলছে যে দলের বিরুদ্ধে কথা বলছি, তাহলে অন্যায় কাজগুলো করা বন্ধ করুক না, তাহলে দলের বিরুদ্ধে বলার কোনো ব্যাপার। দলের বিরুদ্ধে তো আমি বলছি না, আমি বলছি দুজনের বিরুদ্ধে। রাজ্যে এর আগেও নোটিশ পাঠিয়েছি, তার জবাবও পাঠিয়েছি, তার সদুত্তর পাইনি, খালি বলেছে আপনার কাজ আপনি করতে দেন। আমি আমার কাজ করছি। যে বিল্ডিংটা ভাঙতে গেল, অলরেডি পারমিশন নিয়ে ভাঙতে গেল, ভাঙা শুরু হলো, সেটা রানা সরকারের ফোনের মাধ্যমে সেটা বন্ধ হয়ে গেল, তাহলে অবৈধ নির্মাণ ভাঙতে আমি কেন দেবো? পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, বনগা পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা 9 কাউন্সিলরের। 9ই নভেম্বর ইস্তফার নির্দেশ পুরো চেয়ারম্যানকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে
অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ঠিক কি কারণ যে 6ই নভেম্বর ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে পুরো চেয়ারম্যানকে এবং অনাস্থা প্রস্তাবে পুরো চেয়ারম্যান সই করেননি, ঠিক কি ঘটেছে এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে গত 6ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গোপাল শেঠকে তার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে অমান্য করার কারণে গত 8ই নভেম্বর বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস একটি সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন যে গোপাল শেঠকে 7 দিনের সময়সীমা দেওয়া হলো, তার মধ্যে তিনি ইস্তফা দেবেন। সেই নির্দেশিকা জারি হওয়ার পরেও পরবর্তীতে দেখা গেছে যে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ নিজের ইস্তফা দেননি, কিন্তু ভাইস চেয়ারম্যান যিনি আছেন তাকে অপসারণ করেছেন, অর্থাৎ রিমুভ করেছিলেন, নিজে অপসারিত করেছিলেন ভাইস চেয়ারম্যানকে। পরবর্তীতে 14ই নভেম্বর তিনি একটি অসুস্থতার চিঠি জানিয়ে এবং পৌরসভাকে জানিয়েছিল যে 21 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে তাকে তার দায়িত্বভার দিচ্ছেন, তিনি অসুস্থতার জন্য সরে যাচ্ছেন। এবং সেই অস্থায়ীভাবে দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সেই সুরজিৎ দাস দায়িত্ব নিতে গেলে তাকে দায়িত্ব দেওয়া হয়নি। এরকম একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় বনগাঁ পৌরসভায়। এবং আজ বনগাঁ পৌরসভার 15 জন কাউন্সিলরকে নিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস প্রাথমিকভাবে বৈঠকে বসেন। সেখানে 6 জন কাউন্সিলর বিরোধিতা করেন, অনাস্থা প্রস্তাবে তারা স্বাক্ষর করবেন না তেমনই জানিয়ে তারা জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে 9 জন কাউন্সিলর সেখানে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন প্রাথমিকভাবে বনগাঁ পৌরসভায়, এবং পরবর্তীতে বনগাঁ এসডিওর কাছে তারা এই অনাস্থা প্রস্তাব জমা দেয়। পরবর্তীতে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে ঊর্ধ্বতন নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনবার, সেই মতোই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে দল যা নির্দেশ দেবে সেই অনুসারে চলবেন। যেহেতু গোপাল শেঠকে নির্দেশ দেওয়া হয়েছিল রিজাইন করবার, তিনি যেহেতু ইস্তফা দেননি সেই কারণেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। যদিও অন্যদিকে বিজেপির তরফ থেকে এই বিষয়কে রীতিমতন কটাক্ষ করা হয়েছে, গোষ্ঠীকন্দল বলে দাবি করা হয়েছে, এবং তারা দাবি করেছেন যে বনগাঁতে এই পৌরসভার যে অস্থির পরিবেশ, পৌরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, এতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না করে এই সমস্যার সমাধান হোক, সেটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোনিয়া, বনগাঁ পৌরসভার পৌরপ্রধানকে দলের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য। 15 তারিখে সেই তারিখ অতিক্রম করে গেছে, তারপরেও তিনি পদত্যাগ না করার জন্য দলের সিদ্ধান্তে আমরা যারা দলীয় কাউন্সিলর আছি তারা বর্তমান বনগাঁ পৌরসভার যে পৌরপ্রধান আছে গোপাল শেঠের এগেনস্টে আমরা অনাস্থা প্রস্তাব পেশ করলাম। আমরা বনগাঁ পৌরসভায় জমা দিয়েছি এবং এসডি অফিসে আমরা জমা দিয়েছি। আমরা কোনো অনাস্থার পেপারে সই করিনি, আমরা বেশ কয়েকজন কাউন্সিলর, কারণ আমাদের বর্তমান পৌর বোর্ড নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, শুধু দলের নির্দেশিকা মানছিলাম বলেই গোপাল শেঠ মহাশয়কে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল। এবার সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি বলে আমরা কোনো অনাস্থার পেপারে আমরা সাইন করিনি, আমরা অনাস্থার বিরুদ্ধে। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি হিসাবে, এই অভিযোগ আগে বহুবার এসেছে। বাংলাদেশি সন্দেহে 11 পরিযায়ী গ্রেপ্তার। আবারও সেই ওড়িশা যেখানে বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের রানীতলার শ্রমিক ওবিরুল শেখ, কি ঘটেছে তার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়। তবে তার আগে আরো একবার জানাই, আবারও সেই ওড়িশা যেখানে এর আগে বহুবার এই অভিযোগ উঠে এসছে, বাংলা বলায় হেনস্থার অভিযোগ। আগের বারে করেছিল ভেরিফিকেশন ইনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে, তিনি আর ইনি এই 2 জন ছিল। হ্যাঁ, ইনার 2 জন ছিল, তো আগের বারে ভেরিফিকেশন করে ছেড়েছিল, ফের এবারে নেক্সট টাইমে ফের দ্বিতীয়বার ধরেছে, বলে তোমাদের ফেরে পুনরায় ভেরিফিকেশন হবে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে। প্রণব, এই ওড়িশা থেকেই বহু অভিযোগ এর আগে উঠে এসছে যে বাংলা বলার কারণে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে। আবারও সেই ওড়িশাতেই এ ধরনের অভিযোগ, বাঙালি হেনস্থার অভিযোগ। এবার কি হয়েছে? দেখো, মোট 11 জন শ্রমিককে উড়িষ্যার যে ভদ্রক জেলা রয়েছে সেখানকার পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশি হিসাবে, এবং সমস্ত কিছু তাদের কাছে ডকুমেন্টস রয়েছে, তারপরেও কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে বলে কিন্তু অভিযোগ। যাদের মধ্যে 11 জনের মধ্যে 8 জন মুর্শিদাবাদে রয়েছে এবং অন্য জেলাতে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার 3 জন রয়েছে। এই 8 জনের মধ্যে একজনের বাড়ি ওবিরুল শেখের বাড়ি হচ্ছে তোমার রানীতলা, ঠিক একইভাবে শামশেরগঞ্জে সুতি এবং
জিয়াগঞ্জ এলাকাতেও কিন্তু শ্রমিকরা রয়েছেন। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা কিন্তু রীতিমতনভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে কবে তাদের পরিবারের ছেলেকে ছাড়ানো হবে, এবং সমস্ত কিছু কাগজপত্র পাঠানো হয়েছে। এবং এই অবিরুল শেখ প্রায় 2.5 মাস আগে কিন্তু এই ভদ্রকে ফেরিওয়ালার কাজ করে, এবং তাদের অভিযোগ যে এর আগেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং থানাতে 2 দিন ধরে আটকে রাখা হয়েছিল এবং পুরোপুরি ভেরিফিকেশন হয়েছে। তারপরে কিন্তু আবার গতকাল কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিক মঞ্চ আছে তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে ভদ্রকে, এবং তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় সেরকমভাবে কিন্তু ব্যবস্থা করা হবে। এই মুর্শিদাবাদের একাধিক জায়গাকার তোমার জেলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে যায় এবং বারে বারে এই একইভাবে হেনস্থা হতে হচ্ছে। তাই এলাকার মানুষরা চাইছে যে সরকারের পক্ষ থেকে কোনো পরিচয়পত্র ব্যবস্থা করুক বা কোনো রকমভাবে ব্যবস্থা করুক যাতে এইভাবে হেনস্থা না হতে হয়, কারণ তারা রীতিমতনভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছে, তাদেরকে আটকে রাখা হচ্ছে, কারণ রুজি রোজগারের ওপরেই কিন্তু নির্ভরশীল। তার ফলে তারা বাইরে যেতেও এবার কিন্তু ভয় পাচ্ছেন। শোনে বেশ, উড়িষ্যাতে কাজে গেছিল, হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে ওইখানকার পুলিশ প্রশাসন বাংলাদেশি বলে আটক করেছে এবং তাদেরকে লক আপ করে রেখেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিক ঐক্য যে মঞ্চ আছে তাদেরকে খবর পাঠাই এবং আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে খবর পাঠাই যে দ্রুত এর সমস্যার সমাধান চাই, কেননা আমরা এখানকার ভারতীয় নাগরিক, আমডারা অঞ্চলের বাসিন্দা। সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। এই সময় যে এসআইআর সব জায়গায় চলছে, সেই ফর্মও দিয়েছে 2002-এ, তার বাবা মায়ের সব নামও আছে। এরপরেও বাংলাদেশি বলে তাদেরকে আটক করা হয়েছে। আমরা চাই দ্রুত আমাদের ছেলেকে যাতে আমাদের বাড়িতে ফিরিয়ে দেয়। এসআইআর শুরু হতেই ছবি দেখালেই বুঝতে পারবেন ফাঁকা হচ্ছে ঝুপড়ি। মধ্যমগ্রামের বিশ্বাস পাড়ায় একেবারে রাতারাতি ফাঁকা হয়ে গেছে, শুনশান হয়ে গেছে 50টিরও বেশি ঝুপড়ি। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের কাছ থেকে জানতে পারবো আরো বিস্তারিত। জিয়াউল, কোথাও গিয়ে যেরকম অভিযোগ উঠে আসছে এই অনুপ্রবেশকারীরা, তারা কি তাহলে এই ঝুপড়িতে থাকতেন? এই প্রশ্ন তো বারবার করে উঠবে। একদম, দেখো অনুপ্রবেশকারীরাই অর্থাৎ এই মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় আশ্রয় নিয়েছিল এবং বছর 10 আগে তারা এখানে এসেছিলেন। তাদের সমস্ত রকম আইডি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত এরা পেতেন। কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চালু হতে একেবারে রাতারাতি সে উধাও হয়ে গেলেন পুরো বস্তি এলাকার মানুষ। প্রায় 50টির বেশি বাড়িতে হঠাৎই তালা দেখতে পেলেন এলাকার মানুষজন, যারা স্থানীয় বাসিন্দাদের দাবি যে রাতে তারা দেখলেও সকালে ভোর রাতে উঠে দেখে যে একের পর এক বাড়িতে তালা দেওয়া অবস্থায় রয়েছে এবং তারা সবাই কিন্তু দাবি করতো এলাকার বাসিন্দা, তাদের বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভান্ডার, একাধিক সুযোগ সুবিধা, রেশন, সমস্ত সুযোগ সুবিধা পেতেন। কিন্তু তারা গেলেন কোথায়? এখানেই প্রশ্ন। তারা কিন্তু বাংলাদেশে, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই তারা একেবারে তাপ্পি গুটিয়ে তারা উধাও হয়ে গেলেন এবং তারা ভরা সংসার পালিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন। কিন্তু জানিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তার কারণ এখানে যারা একদিকে বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফ এর দ্বারা তারা কিভাবে এত সিকিউরিটির পরেও কিভাবে ভাড়াতে এলেন এবং এখানে এলে তারা কিভাবে এই বসতি তৈরি করলেন, সেখানে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি করলেন, পরে রাজনৈতিক ভাবে চর্চা শুরু হয়েছে মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এলাকায়। বেশ, বিএলও বুথ লেভেল অফিসাররা কি করবেন? বাড়ি বাড়ি যাবেন, এসআইআর এর কাগজপত্র জমা দেবেন, বোঝাবেন সাধারণ মানুষকে। ছবি দেখাবো, নেতাদের নিয়ে এসআইআর এর কাজ করছেন বিএলও। পুরসভার, খড়দা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ক্যাম্পে যান বিজেপি বিধায়ক। দেখুন সেই ছবি। খড়ার পুরসভার ছবি আপনাদের দেখাচ্ছি। খড়ার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। ঠিক কি ঘটেছে সুকান্ত আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। সুকান্ত, নেতাদের নিয়ে এসআইআর এর কাজ করছেন বিএলও, এমনটাই অভিযোগ। একদমই সোনিয়া, সেই অভিযোগ করছেন স্বয়ং ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপার। তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তিনি একটি ছবি দেখাচ্ছেন, যে ছবিতে দেখা যাচ্ছে যে তৃণমূলের ক্যাম্প
এবং সেই ক্যাম্পে নেতারা রয়েছেন এবং সেখানে বসে বসে বিএলও তিনি কিন্তু এসআইআর ফর্ম বন্টন করছেন এবং সংগ্রহ করছেন। এই নিয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনেও দ্বারস্থ হবেন এবং জানিয়েছেন। শুধু তাই নয়, এই যে মহিলা বর্ণালী দাস মণ্ডল তার সঙ্গে তিনি কথাও বলেন। তিনি অবশ্য সম্পূর্ণভাবে জানিয়েছেন যে তিনি জানতেন না, পাশেই তৃণমূলের ক্যাম্প রয়েছে এবং সেই জায়গায় বসেই তিনি কাজ করছিলেন, তার পাশেই তার বাড়ি, তিনি আর এই রকম কাজ করবেন না। পুরো বিষয়টি কিন্তু বিডিওকে জানিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট। পুরো বিষয় নিয়ে আমরা তৃণমূলের সাথে যোগাযোগ করি, তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওই বিএলওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তারা তাদের কাজ করছিলেন। এক কথায় কিন্তু বিএলওর বিরুদ্ধে কিন্তু বিজেপির বিধায়ক তিনি কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছেন। বেশ, চেয়ারম্যান বসে আছে, বিএলএ বসে আছে, বিএলও বসে আছে। উনি একসঙ্গে থেকে এই যখন তৃণমূলের বড় হোর্ডিং লেখা আছে বাংলার ভোট রক্ষা শিবির দিয়ে উনি ফর্ম ফিল আপ করছেন। সেই জন্য আমরা এটা ওনাকে বলতে এসেছিলাম, যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন ছিল না। তো উনি নির্বাচন কমিশনারের গাইডলাইন ভেঙেছেন। আমরা বিডিওর সঙ্গে এবং উচ্চস্তর অফিসারের সঙ্গে কথা বলবো। সুপারভাইজার বলার পর আমাকে মেসেজ দিয়েছিলেন, আমি জিজ্ঞেস করলাম স্যার আমি তাহলে বিএলএদের মাধ্যমে ফর্মগুলো আদায় করবো। বললেন হ্যাঁ ক্যাম্পে বসে আদায় করা যাবে, আমি মেসেজটাও দেখাতে পারি। এবারে এইটা যে রাখতে হবে না, আমি সেটা আমার মাথায় না, যে এই জিনিসটা যে আমি আজকেই খুলি নিয়ে করা। চেয়ারম্যান একবার এসছেন, চলে গেছে। বিএলওর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবে একসাথে কাজ করছে না। তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা 10টা বারে যেভাবে কাজ করছে, সেখানে বিধায়ক একটু ভীত সন্তুষ্ট। কেন? উনি ভেবে নিয়েছেন যে 26-এ খড়ার থেকে দূরের কথা ঘাটাল বিধানসভায় জিততে পারবেন না, তাই উনি হতাশায় চারদিক ঘুরছেন আর এরকম ভুলভাল মন্তব্য করছেন। ধুলোয় ভর্তি নির্মীয়মান জাতীয় সড়ক, ফালাকাটায় ছবি দেখুন। নির্মীয়মান জাতীয় সড়কে ভোগান্তির ছবিটা শুধু দেখুন। ধুলোয় একেবারে পথচারীরা জেরবার বাধ্য হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু সুরাহা কিভাবে পাওয়া যাবে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই রকম যদি একটা অবস্থা হয়, সাধারণ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। সুরাহা কিভাবে পাবেন তারা? কি বলছে প্রশাসন? একদমই দেখো, এই যে পথ অবরোধের পরেই কিন্তু সুরাহা খুঁজে বের করা হয়েছে। কারণ এই যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, সেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ যারা অবরোধকারী, যারা আন্দোলনকারী, তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা নিয়মিত 2 থেকে 3 বেলা এই যে নির্মীয়মান সড়ক, এই সড়কে তারা জল ছেটাবেন এবং জল ছেটানোর ফলেই কিন্তু ধুলো বন্ধ হবে বলে তারা দাবি করেছেন। এবং এইভাবেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই অবরোধের পর একবার জলও ছিটিয়ে দেওয়া হয়েছে। ফলে জল ছিটিয়েই এই ধুলো বন্ধ করা হবে বলে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে আন্দোলনকারীদের। সোনিয়া, বেশ, পথবর খুলেছে এই কারণেই, বিশেষত এখন শিশাগড় থেকে ফালাকাটা 2 নং অঞ্চল অব্দি আর কি প্রচন্ড ধুলো। প্রতিনিয়ত আমরা যখন যাচ্ছি আমাদের সরাসরি সাদা হয়ে যাচ্ছে, প্রচুর বাচ্চা তারা অসুস্থ হয়ে পড়ছে সর্দি কাশিতে। আমরা বারবার মহাশয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও আমরা কোনো সুরা পাচ্ছি না। প্রতিনিয়ত আমাদের সঙ্গে ওরা টালবানা করছে। প্রতিনিয়ত 3 টাইম জল দিতে হবে। এই রাস্তায় 40 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধু জল দেবার জন্য, অথচ আমরা জলের গাড়ি আমরা দেখতে পাই না। এই 116, 115-তে অস্বাভাবিক ধোলা হচ্ছে। এই ধোলার জন্যই আজকে আমরা অবরোধে সামিল হয়েছি। কালনার বৈদ্যপুর, সেখানে নতুন ব্রিজ, কিন্তু বেহাল সেতু ভেঙে নতুন ব্রিজ, প্রায় 2 কোটি টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, ঘুরপথে যাতায়াতের ভোগান্তি থেকে রেহাই, স্বাভাবিকভাবেই স্থানীয়রা খুশি। একদমই তাই সোনিয়া। দেখো, কালনার যে 2 নম্বর ব্লক এবং সেখানে বদ্দিপুর পঞ্চায়েতের তালা গ্রামে যে গাঙ্গুর নদী আছে, তার উপরে দীর্ঘ 10-15 বছরের ওপরে সেই বেহাল সেতুর ওপর দিয়ে যাতায়াত ঝুঁকির যাত্রা ছিল এবং পরবর্তীকালে এই নির্মীয়মান সেতুর অবস্থাতে প্রায় 2 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো গ্রামবাসীদের। তাদের যে সবজি নিয়ে যাওয়ার এবং একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, 10-15টা করে এরকম ধরনের গ্রামের বাচ্চারা স্কুলে যাওয়া থেকে শুরু করে রোগীদের নিয়ে যাওয়া থেকে বেহাল দশা ছিল। এই সেতু হয়ে যাওয়াতে এলাকাবাসী ভীষণ খুশি। কারণ হচ্ছে তারা জানাচ্ছে তাদের এতদিনকার যে দুর্দশা তারা মুক্ত হলো। কারণ এই সেতু প্রায় 1 বছর ধরে তৈরি হচ্ছিল, মাঝপথে বিঘ্ন ঘটায় সেতুর কাজ বন্ধ ছিল। তারপরে যে এই সেতুকে এলাকাবাসী
দাবি যে তারা এই কাজে যে অগ্রগতি হয়েছে এই সরকারের এবং তাতে যারা এই সুফল পেয়েছে এবং চাষের কাজে যেরকম তাদের অগ্রগতি হবে এবং বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে, এই সুফলে তারা ভীষণ খুশি গ্রামবাসী।